হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আজকে আমি চলে এসেছি ক্লাস 7-এর চ্যাপ্টার আলোর পার্ট 2 নিয়ে। এর আগে পার্ট 1 আপলোড করেছি। তোমরা যারা এখনও দেখোনি তারা এক্ষুনি গিয়ে চ্যানেলে ভিজিট করো, দেখবে ওখানে প্লেলিস্ট করা আছে, ওখানে পার্ট 1টা পেয়ে যাবে। চলো তাহলে আজকে পার্ট 2 শুরু করা যাক। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, যেমন আলোর প্রতিফলন, প্রতিসরণ, প্রতিবিম্ব, এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে চলো প্রথমেই আমরা জানব আলোর প্রতিফলন সম্পর্কে। তোমরা কখনো দেখেছো যে অন্ধকার ঘরে যদি আয়নায় আমরা টর্চের আলো ফেলি, তখন সেই আলোটা ঠিকরে অন্য একটা দেওয়ালে গিয়ে পড়ে, অথবা যখন সূর্যের আলোর সামনে আমরা আয়না ধরি তখন সেই আলোটা অন্য কারো মুখে এসে বা অন্য কোথাও এসে পড়ে। ছোটোবেলায় তো আমরা এটা নিয়ে খুব খেলাও করতাম, যে আয়নাটা সূর্যের আলোর সামনে ধরে অন্য কারো মুখে ফেলতাম আলো, মজা পেতাম এতে। এটা কেন হয় তোমরা কখনো ভেবে দেখেছো? এটা হয় আলোর প্রতিফলনের ধর্মের জন্য। আলোর প্রতিফলন কি তাহলে এটা আমরা বুঝি। ধরে নাও এই ছবিতে এক্স ওয়াই সেটা হলো একটা প্রতিফলক, মানে ধরো একটা আয়না। সেখানে এ বি হলো আপতিত আলোকরশ্মি, অর্থাৎ আপতিত আলোকরশ্মি মানে যে পথে আলো প্রতিফলকে এসে পড়ে। ধরে নাও তুমি টর্চটা জ্বাললে আয়নার দিকে, তাহলে তোমার দিক থেকে যে আলোটা আয়নাতে পড়লো সেটা হলো আপতিত আলোকরশ্মি। এবং প্রতিফলিত আলোকরশ্মি, যেটা এখানে বিসি, সেটা হলো যে পথ ধরে আলো ফিরে যায়। আয়নায় আলোটা পড়ার পর সেটা যখন তোমার পাশের অন্য কোনো দেওয়ালে গিয়ে পড়লো তার প্রতিফলনটা, তাহলে সেটা হলো প্রতিফলিত আলোকরশ্মি, যে পথে আলোটা আবার ফিরে গেল ওখানে। তাহলে এখানে এই ছবিতে এ বি এটা হলো আপতিত আলোকরশ্মি এবং বিসি এটা হলো প্রতিফলিত আলোকরশ্মি। নেক্সট আমরা জানব আপাতন বিন্দু, যেটা এখানে বি বলে ডিনোট করা আছে। আপাতন বিন্দু কি? প্রতিফলকের ওপর যে বিন্দুতে আপতিত আলো এসে পড়ে। এখানে এ বি আলোকরশ্মি আপতিত হচ্ছে কোথায়? বি বিন্দুতে। তাহলে বি বিন্দু হলো এখানে আপাতন বিন্দু। আপাতন বিন্দু কি না? প্রতিফলকের ওপর যে বিন্দুতে আপতিত আলো এসে পড়ে সেটাই হলো আপাতন বিন্দু। নেক্সট আমরা জানব অভিলম্ব, এখানে বিডি নামে ডিনোট করা আছে। অভিলম্ব কি না? প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে আঁকা লম্বকে বলে। দেখো বি বিন্দুতে একটা লম্ব আঁকা হয়েছে। লম্ব তো মানে তোমরা জানো 90 ডিগ্রি হয়। একটা লম্ব আঁকা হয়েছে বিডি, সেটাকে বলা হচ্ছে অভিলম্ব। তাহলে এখানে আপাতন বিন্দু হলো বি, অভিলম্ব হলো বিডি। প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে যে লম্বটা আঁকা হয় সেটা হলো অভিলম্ব। নেক্সট আমরা জানবো আপাতন কোণ, যাকে আই বলে ডিনোট করা হয়। আপাতন কোণ কি? অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝের কোণকে। একবারই তুমি ছবিটা দেখো যে অভিলম্ব বিডি যেখানে আঁকা আছে এবং এ বি যেটা আপতিত রশ্মি, তাদের মাঝখানের যে কোণটা হয়েছে সেটা হলো কোণ আই, অর্থাৎ আপাতন কোণ। আপাতন কোণকে আই দিয়ে করা হয়। নেক্সট আমরা জানব প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ কি না? যেটা প্রতিফলিত রশ্মি, অর্থাৎ যে রশ্মিটা ফিরে যাচ্ছে, যে আলোক রশ্মিটা ফেরত যাচ্ছে, অর্থাৎ এখানে এই ছবিতে বিসি এবং অভিলম্ব বিডি, তার মাঝখানে যে কোণটা দেখতে পাচ্ছ সেটা হলো কোণ আর। সেটা কি কোণ? সেটা হলো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণকে আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে আপাতন কোণ কি? আপতিত রশ্মি এবং অভিলম্বর মাঝখানের কোণটা। এবং প্রতিফলন কোণ কি? অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মাঝখানের কোণটা, যেটা আর দিয়ে ডিনোট করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, প্রতিফলন কোণ আর আপাতন কোণ সবসময় সমান হয়। অর্থাৎ যে ডিগ্রি কোণে আলো আপতিত হচ্ছে এবং যে ডিগ্রি কোণে আলো প্রতিফলিত হচ্ছে, সেই দুটো কোণের মান সবসময় সমান হয়। ধরে নাও 60 ডিগ্রি কোণে আলো আপতিত হয়েছে, তাহলে 60 ডিগ্রি কোণেই আলো প্রতিফলিত হবে। আলো প্রতিফলন কোণ এবং আপাতন কোণ সর্বদা সমান হয়, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট।
আলোর প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা যায়, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে চলো আমরা জেনে নিই নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন ব্যাপারটা কি। নিয়মিত প্রতিফলন কাকে বলে না, আলোক রশ্মি যখন কোনো মসৃণ ত্বক দ্বারা প্রতিফলিত হলে প্রতিফলিত আলো একটি নির্দিষ্ট দিকে যায়, এই প্রকার প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। যেমন আয়না, চকচকে স্টিলের বাসন ইত্যাদি। অর্থাৎ যখন আমরা আয়নায় কোনো আলো ফেলি তখন সেটা একটা নির্দিষ্ট দিকেই সেই আলোটা প্রতিফলিত হয়, তখন সেটা হলো নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কি না, যখন আলোকরশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তল দ্বারা প্রতিফলিত হলে আলোকরশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এই প্রকার প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। তোমরা দেখবে যখন আমরা আয়নায় কোনো আলো ফেলি তখন একটা নির্দিষ্ট দিকে যায়, কিন্তু যদি আমরা কোনো পর্দায় আলো ফেলি, অর্থাৎ যখন আমরা সিনেমা দেখি তখন দেখবে প্রজেক্টরে যে পর্দায় আলোটা ফেলা হয় তখন কেন নির্দিষ্ট দিকে যায় না, তার কারণ একটাই, আয়না হলো মসৃণ ত্বক। তাই মসৃণ ত্বকে যখন আলো ফেলা হয়, বা চকচকে স্টিলের বাসন এটা হলো মসৃণ ত্বক, যখন কোনো মসৃণ ত্বকে আলো ফেলা হয় তখন সেই আলোটা নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়। কিন্তু সিনেমার পর্দা বলো বা ঘরের দেওয়াল বলো বা বইয়ের পাতা বলো, সেটা হলো খসখসে হয় এবং অর্থাৎ অমসৃণ হয়। তাই অমসৃণ তলে যখন আলোটা ফেলা হয় তখন সেই আলোটা নির্দিষ্ট দিকে যায় না, তখন চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। তাই সিনেমার পর্দা বলো বা ঘরের দেওয়াল বলো বা বইয়ের পাতা বলো, সেগুলো কি হয়, খসখসে রাখা হয়, অর্থাৎ অমসৃণ রাখা হয়, যাতে তার উপর আলো পড়লে সেটা কোনো নির্দিষ্ট দিকে ওই রকম আয়নার মতো না গিয়ে চারিদিকে পুরো পর্দা জুড়ে আলোটা ছড়িয়ে পড়বে, যার ফলে আমরা সিনেমাটা দেখতে পারবো। এবার আমরা আলোর প্রতিফলনের দুটি সূত্র সম্পর্কে জানব। আলোর প্রতিফলনের প্রথম সূত্র কি না, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। হ্যাঁ, তোমরা আগের ওই ছবিতে দেখলে আপতিত রশ্মি মানে যে আলোটা প্রতিফলকের ওপর পড়ছে, প্রতিফলিত রশ্মি অর্থাৎ যে আলোটা ফিরে যাচ্ছে, এবং আপাতন বিন্দু অর্থাৎ যে বিন্দুতে আপতিত আলো এসে পড়ছে। এই আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর যে অভিলম্ব অঙ্কন করা হচ্ছে সেটা সবসময় সমতলে থাকবে। আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি না, প্রতিফলন কোণের মান এবং আপাতন কোণের মান সবসময় সমান হবে। প্রতিফলন কোণ কি না, আপতিত রশ্মি এবং অভিলম্বের মাঝখানের কোণটা, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, এবং আপাতন কোণ কি না, প্রতিফলিত রশ্মি যে রশ্মিটা ফিরে যাচ্ছে এবং অভিলম্বের যে মাঝখানের কোণটা, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, এই দুটো কোণের মান সবসময় সমান হবে। আর দেখো এখানে দুটো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেওয়া আছে। সিনেমার পর্দা সাদা ও অমসৃণ রাখা হয় কেন, বইয়ের পাতা সাদা ও খসখসে রাখা হয় কেন। দুটোর কোয়েশ্চেনের অ্যান্সার প্রায় একই। সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন, কারণ প্রথমে বলি অমসৃণ করা হয় কেন, কারণ অমসৃণ করলে বিক্ষিপ্ত প্রতিফলন সম্ভব। সিনেমার পর্দার ওপর যখন প্রজেক্টরের সাহায্যে আলোটা ফেলা হবে তখন সেটা নির্দিষ্ট দিকে না গিয়ে পুরো পর্দা জুড়ে চারিদিকে ছড়িয়ে পড়বে, তাই এর অমসৃণ রাখা হয়। এবার বলি সাদা রাখা হয় কেন সিনেমার পর্দা। সাদা রং সব রঙের আলো ভালোভাবে প্রতিফলিত করে, ফলে ছবিটি উজ্জ্বল ও পরিষ্কার দেখা যায়, তাই সিনেমার পর্দা সাদা রাখা হয়। নেক্সট যে কোশ্চেনটা আছে, বইয়ের পাতা সাদা ও খসখসে রাখা হয় কেন। বইয়ের পাতা সাদা রাখা হয় কারণ সাদা রং আলো ভালোভাবে প্রতিফলিত করে, ফলে লেখা ও পরিষ্কার ও সহজে দেখা যায়। এবার খসখসে বা অমসৃণ রাখা হয় কেন, কারণ ওই যে বিক্ষিপ্ত প্রতিফলন সম্ভব, খসখসে তল থাকলে খসখসে পৃষ্ঠে আলো সব দিকে ছড়িয়ে পড়ে, তাই চোখে ঝলক লাগে না এবং পড়তে আরাম হয়। নেক্সট আমরা জানবো আলোর প্রতিসরণ সম্পর্কে। তার আগে প্রথমেই আমরা জানি বিভেদ তল কি। যে কাল্পনিক তল দুটি ভিন্ন স্বচ্ছ মাধ্যমকে যেমন বায়ু ও কাচকে আলাদা করে রাখে এবং যার উপর আলো আপতিত হয়ে প্রতিফলিত বা প্রতিসৃত হয় তাকে বিভেদ তল বলে। দেখো এখানে এই কি পরীক্ষা করা হয়েছে। এখানে একটা ছেলে একটা কাচের গ্লাসে কিছুটা জল নিয়েছে, দিয়ে ওপর থেকে সেই জলের তল দেখতে পাচ্ছে, এবং যে তলটা দেখতে পাচ্ছে সেটাকে ধরে নাও একটা কাল্পনিক বিভেদ তল, যেটা বায়ু ও জলকে আলাদা করছে। তাহলে ওই তলটা হলো বায়ু ও জলের বিভেদ তল।
যে তলটা দেখতে পাচ্ছে তার উপরে আছে কি বায়ু এবং তার নিচে আছে জল। তাহলে সেই তলটা যেটা ও দেখতে পাচ্ছে সেটা হলো বায়ু ও জলের বিভেদ তল। এবার ও কী করেছে, সেই জলের ওপর একটু একটু করে কেরোসিন তেল ঢেলেছে, নীল রঙের কেরোসিন তেল ঢেলেছে। এবার তোমরা জানো তেল আর জল কখনো মিক্স হয় না, তাই ও যখন সেই কাচের গ্লাসের নিচ থেকে দেখছে বা পাশ থেকে দেখছে, দেখতে পাচ্ছে তেল আর জলের মাঝখানে একটা দাগ পড়েছে, অর্থাৎ একটা তল দেখা যাচ্ছে। সেই তলটা হলো কেরোসিন ও জলের বিভেদ তল, যার ওপরে, যে তলটার ওপরে কেরোসিন তেলটা আছে নীল রঙের এবং যার নিচে জলটা আছে, তাহলে যে তলটাও দেখতে পাচ্ছে সেটা হলো কেরোসিন ও জলের বিভেদ তল। এখানে এই পরীক্ষাটা করে ও বিভেদ তল বোঝার চেষ্টা করেছে। নেক্সট আমরা জানব প্রতিফলন আর প্রতিসরণ। প্রতিফলন মানে হলো আলো কোনো তলে বাধা পেয়ে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসা, যেমন আয়নার প্রতিবিম্ব। হ্যাঁ, আমরা আগেও দেখেছি যখন আয়নায় আমরা কোনো আলো ফেলি সেটা আবার ফিরে আসে, তাই তো? তাহলে সেটা হলো প্রতিফলন। কি হচ্ছে, ও এখানে আয়নায় বাধা পেয়ে আবার সেই এদিকেই ফিরে আসছে, যে মাধ্যম থেকে আলোটা ফেলা হয়েছিল সেই মাধ্যমেই ফিরে আসছে, তাহলে সেটা হলো প্রতিফলন। আর প্রতিসরণ কি? প্রতিসরণ মানে হলো আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন বা বেঁকে যাওয়া, যেমন জলে পেন্সিল বাঁকা দেখা। তোমরা এই পরীক্ষাটা বাড়িতে একদম করতে পারবে। কি না, একটা কাচের গ্লাস নেবে, সেখানে হাফ জল নেবে, শুধু জল নেবে, তারপর একটা পেন্সিল দেবে কোনাকুনিভাবে, দেখবে যে পেন্সিলটা সোজা না গিয়ে একটু মনে হবে যেন বেঁকে গেছে। তাহলে কি সত্যি সত্যি পেন্সিলটা বাঁকে? না, একদমই না, সেটা আলোর প্রতিসরণের ফলে আমরা ওইরকম বাঁকা দেখি পেন্সিলটাকে। তোমরা এই পরীক্ষাটা ঘরে করে দেখবে, এটা হলো আলোর প্রতিসরণের একটা পরীক্ষা। এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছ যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করে তখন আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। প্রথম ছবিতে দেখো ঘন মাধ্যম থেকে যখন এ ও আলো আপতিত হলো তখন সেটা নিচের ডটেড লাইনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা অভিলম্ব সিডি থেকে দূরে সরে গেল, বিও রূপে প্রতিষ্ঠিত হলো। তাহলে এর যদি আমরা উদাহরণ দেখি, যখন আমরা কাচের মধ্য দিয়ে দেখি বাইরে, কাচ হলো একটা ঘন মাধ্যম এবং বাইরে কি আছে, বাইরে আছে বায়ু, সেটা হলো লঘু মাধ্যম। যখন আমরা কাচের মধ্য দিয়ে বাইরে দেখি তখন আমরা কেমন একটা সব কিছু ব্যাকা ব্যাকা বা অন্য রকম দেখতে পাই। তাহলে যখন ঘন মাধ্যম থেকে আলো লঘু মাধ্যমে প্রবেশ করে তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। এর উল্টোটা হয় যখন লঘু মাধ্যম থেকে, সেকেন্ড ছবিতে দেখো, যখন লঘু মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে যায়। দেখো ছবিতে দেখো, এ ও আলোক রশ্মি যেই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলো তখন ডটেড লাইনে না গিয়ে ও বিও অর্থাৎ অভিলম্ব সিডির দিকে সরে গেল। এখানে উল্টোটা হলো, যখন ঘন মাধ্যম থেকে আলো লঘু মাধ্যমে আসে তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়, আর যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন আলো অভিলম্বের দিকে সরে যায়। এটা তোমরা উদাহরণ করবে ওই যে জলের পেন্সিল দেখার উদাহরণটা, যে জল হলো আমাদের ঘন মাধ্যম আর বাইরে হলো বায়ু, সেটা হলো লঘু মাধ্যম। যখন পেন্সিলটা আমরা জলে রাখছি তখন দেখব যে নিচের পেন্সিলটা একটু বেঁকে গেছে, মানে ব্যাকা দেখাবে, সত্যিকারে ওটা বাঁকে না, ওটা প্রতিসরণের ফলে বাঁকা দেখায়। নেক্সট আমরা জানব প্রতিবিম্ব সম্পর্কে। তাহলে আয়নার সামনে যদি আমরা দাঁড়াই তাহলে আমরা তখন নিজেদের দেখতে পাই। তখন আয়নায় আমাদের কি গঠিত হয়? প্রতিবিম্ব গঠিত হয়। আয়নায় গঠিত প্রতিবিম্ব এবং বস্তুর মাপ সমান হয়। হ্যাঁ, একদমই। আয়নার সামনে যে দাঁড়ায়, অর্থাৎ যদি আমি দাঁড়াই, আমার যা উচ্চতা থাকবে আমার প্রতিবিম্বর তাই উচ্চতা থাকবে। বস্তু থেকে আয়না আর আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। হ্যাঁ, একদমই। আমি আয়না থেকে যতটা দূরে যাব আমার প্রতিবিম্ব ততটাই দূরে যাবে। আমি আয়নার সামনে যতটা আসব আমার প্রতিবিম্ব আয়নার সামনে ততটা আসবে। তাহলে বস্তু থেকে, অর্থাৎ আমার থেকে আয়না যা দূরত্ব থাকবে আয়না থেকে প্রতিবিম্বে তাই দূরত্ব থাকবে। সবসময় সেই দূরত্বটা সমান হবে। আয়নায় বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়, অর্থাৎ পার্শ্ব পরিবর্তন মানে হলো আমি যদি আমার ডান হাত ওঠাই তাহলে আয়নায় আমার প্রতিবিম্ব বাঁ হাত ওঠাবে, তাই তো? আমি যদি আমার ডান পা ওঠাই
তাহলে প্রতিবিম্ব বাঁ পা ওঠাবে। তাহলে সবসময় আয়নার প্রতিবিম্ব কি হচ্ছে? উল্টো হচ্ছে, অর্থাৎ পার্শ্ব পরিবর্তন হচ্ছে। আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হয়। সমশীর্ষ মানে উল্টে যায় না, মানে আমি যদি সোজা দাঁড়িয়ে আছি তো আমার প্রতিবিম্ব সোজাই দাঁড়িয়ে থাকবে, ওর মাথাও উপরে থাকবে, পা নিচে থাকবে, মানে প্রতিবিম্বটা উল্টে যাবে না। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স যে লেখাটা সেটা উল্টো লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকে যাতে এর সামনে গাড়ির চালক তার লুকিং গ্লাসে লেখাটি সোজা ও স্পষ্টভাবে পড়তে পারে। হ্যাঁ, কারণ অ্যাম্বুলেন্সের সামনে যদি কোনো গাড়ি যায় বা কোনো বাইক বা গাড়ি থাকে, তার যে পাশে যে লুকিং গ্লাসটা থাকবে সেখানে ও অ্যাম্বুলেন্স লেখাটি সোজা দেখতে পাবে, কারণ আয়নায় যা দেখায় সেটা কি দেখায়? উল্টো দেখায়। তাহলে যদি গাড়িতে যদি মানে অ্যাম্বুলেন্স গাড়িতে যদি লেখাটাই উল্টোতে থাকে, তাহলে যে দেখবে সে অ্যাম্বুলেন্স লেখাটা সোজা দেখতে পাবে। তাই তখন ও কী করবে? ওকে রাস্তা ছেড়ে দেবে, অ্যাম্বুলেন্সকে রাস্তাটা ছেড়ে দেবে যাতে ও আগে যেতে পারে। এই কারণে লেখাটা উল্টো লেখা থাকে অ্যাম্বুলেন্স গাড়িতে। নেক্সট আমরা জানব বর্ণালী ও বিচ্ছুরণ সম্পর্কে। সূর্যের আলো কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় 7টা রঙের আলো আলাদা হয়ে যায়। এই 7টা আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে বলে বর্ণালী, এবং এইভাবে আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ। প্রাকৃতিক একটা বিচ্ছুরণের উদাহরণ হলো রামধনু। বৃষ্টির পর আমাদের দেখবে রামধনু ওঠে, রামধনু দেখতে পাওয়া যায়। কীভাবে দেখতে পাওয়া যায়? কেন দেখতে পাওয়া যায়? বৃষ্টির পর যখন প্রথম একটু সূর্যটা ওঠে, তখন যে বৃষ্টির যে কণাগুলো থাকে সেগুলোতে যখন সূর্যের আলোটা পড়ে তখন একটা বিচ্ছুরণ ঘটে আকাশের মধ্যে, এবং সাদা আলো বিচ্ছুরিত হয়ে একটা 7টা বর্ণের আলোর পটি তৈরি করে। সেই 7টা আলো কী কী তোমরা জানো তো? বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা বর্ণে আলোটা ভেঙে যায়, আমরা রামধনু দেখতে পাই। এতক্ষণ তো আমরা আলোর অনেক কিছু সম্পর্কে জানলাম, আলোর অনেক প্রতিফলন সম্পর্কে জানলাম, প্রতিসরণ সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব যে এমন কিছু অদৃশ্য আলো আছে যেগুলো আমাদের পক্ষে ক্ষতিকারক। যেমন তার মধ্যে পড়ে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি কী হয়? সরাসরি যদি চোখে পড়ে তখন কি হয়? লেন্স, আমাদের চোখের যে লেন্স এবং রেটিনার ক্ষতি হয়। ওজোন স্তর ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। ওজোন স্তর কি? ওজোন স্তর হলো আমাদের বায়ুমণ্ডলের এমন একটা স্তর যে কি করে? অতিবেগুনি রশ্মিকে আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয়। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে চায় তাকে বাধা দেয় ওজোন স্তর। ওজোন স্তরে সেই অতিবেগুনি রশ্মি প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়। কিন্তু আমাদের মানুষের বা নানান ক্রিয়াকলাপের ফলে কি হচ্ছে? ওজোন স্তর ধীরে ধীরে ধ্বংস হচ্ছে, অর্থাৎ ওজোন হোল সৃষ্টি হচ্ছে, ওজোন স্তরে ছিদ্র সৃষ্টি হচ্ছে। ওজোন স্তর আমাদের ছাতার মতো, আমাদের ছাতায় ধরো যদি ছিদ্র তৈরি হয় তখন কি হবে? বৃষ্টির জল আমাদের মাথায় এসে পড়বে। একই রকম ওজোন স্তরে ছিদ্র তৈরি হচ্ছে, যার ফলে অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে এসে পড়ছে, যার ফলে আমাদের কি হচ্ছে? চামড়ার ক্যান্সার হচ্ছে, স্কিন ক্যান্সার হয়। নেক্সট দেখো এক্স রে। এক্স রে কথাটা শুনলেই আমরা মনে করি যে যখন আমাদের কোথাও হাড় ভাঙে হাত বা পায়ে, তখন আমরা কি যাই? তখন আমরা এক্স রে করাতে যাই। এক্স রে করানোর ফলে তখন কি হয়? যে কোথায় কি হাড় ভেঙেছে সেটা ডাক্তার দেখে বুঝতে পারে। এক্স রে যে রেটা মানে যেটা রশ্মি, সেটা কি হয়? সেটা চামড়া আমাদের ভেদ করতে পারে, চামড়া, শিরা, ধমনী, রক্ত সব ভেদ করতে পারে, কিন্তু হাড় ভেদ করে যেতে পারে না। যখন হাড় ভেদ করে যেতে পারে না তখন সেখানে বাধা পেয়ে সেই ছবিটা আমাদের তুলে ধরে। তাই এক্স রে করা হয় যখন হাড় ভাঙে তখন। কিন্তু এটা গর্ভস্থ শিশুদের এক্স রে করা একদমই উচিত নয়। গর্ভস্থ শিশু মানে মায়ের গর্ভে যখন শিশু থাকে তখন সেই গর্ভে যখন যদি এক্স রে করা হয় তখন সেই বাচ্চাটার পক্ষে খুবই সেটা ক্ষতিকর। তাই গর্ভস্থ শিশুর কখনোই এক্স রে করা উচিত নয়। এবার আমরা মানুষ ছাড়াও উদ্ভিদ এবং আরও বিভিন্ন প্রাণীদের কাছে আলোর কী ভূমিকা সেটা জানব। উদ্ভিদের তো তোমরা জানোই, উদ্ভিদ আলো ছাড়া সালোক সংশ্লেষ করতে পারে না। উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য আলোক শক্তির খুবই প্রয়োজন।
তাছাড়া 2 নম্বরে দেখো আলো কম পেলে কি হয়, স্যামন মাছের বাচ্চারা মারা যায়। স্যামন এক ধরনের মাছ যার বাচ্চারা মারা যায় আলো কম পেলে। সূর্যের আলো কম পেলে আর কি হয়, সাপ, ব্যাঙ, গিরগিটি শীত ঘুমে চলে যায়। হ্যাঁ, একদমই শীত ঘুমে দেখবে, শীতকালে দেখবে সাপ, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি এরা সবাই শীত ঘুমে চলে যায়। কেন? কারণ তখন সূর্যের আলোকটা খুবই কম, আর তারা হলো সবাই শীতল রক্তের প্রাণী। তাই তারা অত্যন্ত ঠান্ডা সহ্য করতে না পেরে তখন তারা গর্তের ভেতরে শীত ঘুমে চলে যায়। 3 নম্বর দেখো পরিযায়ী পাখিরা শীতের জায়গা থেকে উড়ে গরম জায়গায় চলে যায়। হ্যাঁ, পরিযায়ী পাখি মানে যারা শীতের দেশে থাকে তারা উড়ে, তখন শীতকালে তখন এতটাই ঠান্ডা থাকে তাদের জায়গায়, তাদের থাকার জায়গায়, যে তারা সেটা উড়ে ওরা গরম জায়গায় চলে যায় এবং আবার গরমের শেষে আবার শীতের জায়গায়, তার মানে তাদের নির্দিষ্ট জায়গায় ফিরে আসে। তাহলে আজকের ক্লাস এই অবধি। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং তোমরা এখান থেকে নোটসও নিয়ে নিতে পারো। আজকের ক্লাস এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।